আসসালামু আলাইকুম। আমার আজকের বিষয়টা রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। তোমরা নিশ্চয়ই রাদারফোর্ড সম্পর্কে অনেকেই জানো, অর্ধেক হয়তো একটু কম জানো। তারপরেও বড় হতে হলে বড়দের সম্পর্কে জানতে হয়, এ কথাটা আমি প্রায়ই বলে থাকি। তবুও আমি বলি, রাদারফোর্ড যে পরমাণু মডেলটা তৈরি করছে, এই পরমাণু মডেলের আগে তিনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছিল। 1908 সালে তিনি এর জন্য নোবেল পুরস্কার পাইছিল। 1908 সালে এর জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল। আর নোবেল পুরস্কার পাওয়ার পর 1911 সালে এই সোলার সিস্টেম অ্যাটম মডেল তিনি প্রকাশ করেন। এটা প্রকাশ করার পর তার নামে 104 নম্বর মৌল, তোমরা জানো 104 নম্বর মৌল R8, অর্থাৎ রাদারফোর্ডিয়াম, 104 নম্বর মৌল তার নাম অনুসারে নামকরণ করা হয়। যাই হোক, আমি সোলার সিস্টেম অ্যাটম মডেল যে বিষয়টা নিয়ে পরীক্ষা করছিল, সেটা আলফা পার্টিকেল, যেটা হিলিয়াম এর আলফা কণিকা থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ হিলিয়াম থেকে যখন দুইটা ইলেকট্রন বাদ দেওয়া হয়, এর যে অংশটা পাওয়া যায় সেটি হলো আলফা পার্টিকেল বা আলফা কণিকা। এখানে দুইটা ইলেকট্রন বাদ দেওয়া। এই পরীক্ষাটা করছিল রাদারফোর্ড। কিভাবে এটা করছিল তোমরা এটা জানো, যদিও আমি অল্প একটু এই অংশটা বলছি যে এই সোলার সিস্টেমের এই পরীক্ষাটা অল্প সামান্য। এইখানে একটা লেড দিয়ে আর এইখানে স্বর্ণপথ এটি পর্যবেক্ষণ করে এইখান থেকে সামান্য অংশ, এই হাজার হাজার কণিকা, আলফা পার্টিকেল কণিকা এখান থেকে দিয়ে, এখান থেকে ভেদ করে অনেক কণিকা চলে গেছে, ক্ষুদ্র কণিকা চলে গেছে। আর একটা কণিকা, যে কণিকা এইখান থেকে যায়নি, ফিরে চলে গেছে। কতগুলো কণিকা আবার কিন্তু এরকমভাবে ফিরেও আসছে আংশিক। এই নিউক্লিয়াসের যেটা ভিতরে বাধা পেয়ে আবার ফিরে আসছে, এই অংশটা, এটা একটা নিউক্লিয়াস। অর্থাৎ এইটি আবিষ্কার করেছিল। এই আবিষ্কার করার পরে তার এই যে রাদারফোর্ডের যে মডেলটা তৈরি করলো, এই মডেল অনুসারে ওর কতগুলো স্বীকার্য ছিল, আর সাফল্য ছিল, সীমাবদ্ধ ছিল, তিনটা বিষয় পাওয়া গেছিল। তখন সাধারণত দেখা যায় যে এইখানে এটা নিউক্লিয়াস, এর চারপাশ দিয়ে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান, এরকম ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান ইলেকট্রন। এখন এই ইলেকট্রনগুলো যে ঘূর্ণায়মান, এইখানে রাদারফোর্ডের যে মডেলে মূল যে বিষয়, এখানে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম বিষয়টা হলো স্বীকার্য। দুই নম্বর বিষয় সাফল্য। 3 নম্বর বিষয় সীমাবদ্ধতা। এই তিনটা বিষয় আমরা উল্লেখ করতে পারি। রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা তিনটা বিষয় উল্লেখ করতে পারি। এখন এই প্রথম যে স্বীকার্যগুলো, এখানে যে নিউক্লিয়াস, অর্থাৎ এখানে নিউক্লিয়াস যেটা, এখানে প্রথম যে স্বীকার্য সমূহের মধ্যে 1 নাম্বার আমি লিখি যে এই নিউক্লিয়াসের, অর্থাৎ পরমাণু, এইটা একটা পরমাণু নিউক্লিয়াস। এইখানে যে পরমাণু, এই পরমাণু নিউক্লিয়াস এই পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র,
নিউক্লিয়াস পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে এটা এই নিউক্লিয়াসের ব্যাস ক্ষুদ্র। যদিও আমি এটা লিখলাম না, লিখতে অনেক সময় লাগবে, তোমরা হয়তো একটু পড়বা। নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻10 মিটার। এখন দেখো এখানে একটা গণিতের বিষয় আসে, এটা ইনভার্স বলতে এখানে এটা সমান সমান আমরা লিখতে পারি 1/10⁻10। দেখো এই বিষয়টা, অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাস এটা। আর সরি, আমি এটা ভুল বললাম, এটা হলো পরমাণুর ব্যাস। আমি ভুল বলছি, পরমাণুর ব্যাস। এই পরমাণুর ব্যাসটা এত মিটার। আর এই নিউক্লিয়াস, এই যে এই নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻15 থেকে 10⁻⁻14 মিটার। 10⁻15 থেকে 10⁻14। 2 নম্বর বিষয়টা, এইখানে পরমাণুকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। 2 নম্বর বিষয় পরমাণুকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। বলতে এখানে কেন্দ্র একটা অংশ, আর একটা অংশ হলো কেন্দ্র বহির্ভূত অংশ। এই দুইটা অংশ ভাগ করছে। এই দুইটা অংশ এটা স্বীকার করছিল রাদারফোর্ড। তৃতীয় যে বিষয়টা স্বীকার করছিল যে এই যে এই নিউক্লিয়াসের এইখানে প্লাস, অর্থাৎ সকল ভর কেন্দ্রভূত থাকে, পুঞ্জীভূত থাকে। এই কেন্দ্রে সকল ভর পুঞ্জীভূত থাকে, এটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। 3 নম্বর। 4 নম্বর বিষয়টা, এই পারমাণবিক যে নিউক্লিয়াসের যে কয়টা নিউক্লিয়াসে, অর্থাৎ এখানে যে কয়টা ধনাত্মক কণিকা থাকবে, অর্থাৎ ধনাত্মক যে কয়টা প্রোটন থাকবে, এই কক্ষপথে, এইখানে ঘূর্ণায়মান কক্ষপথে সেই কয়টা ইলেকট্রন থাকবে। যদি এইখানে আমি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামে 11টা ইলেকট্রন, 11টা। এখানে কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকবে, ইলেকট্রনও সেই কয়টা থাকবে, এটাও তিনি বলছেন 4 নাম্বার। 5 নাম্বার বলা হয়েছে যে এটা সৌরজগতের সাথে তুলনা করছে, অর্থাৎ তিনি এই পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করছে। অর্থাৎ সূর্যকে যেরকম গ্রহ নক্ষত্র চারপাশ দিয়ে ঘুরে, ঠিক এটাও এরকম এই সূর্যকে মনে করা হয়েছে এই নিউক্লিয়াস। আর এই ইলেকট্রনগুলোকে, সাধারণত ঘূর্ণমান ইলেকট্রনগুলোকে বলা হয়েছে যে গ্রহ নক্ষত্র এগুলো। এটা তিনি 5 নম্বরে বলেছেন। এইখানে লাস্টে তিনি আর একটা কথা বলছেন যে এখানে 2 প্রকার বল ক্রিয়া করে, একটা হলো কেন্দ্রমুখী আর একটা হলো কেন্দ্র বিমুখী। কিভাবে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী? আমি যদি কেন্দ্রমুখী 6 নাম্বারটা বলা হয়েছে যে 2 প্রকার বল ক্রিয়া করে, একটা হলো কেন্দ্রমুখী আর একটা হলো কেন্দ্র বিমুখী। যেমন যদি আমি এটাকে চিন্তা করি এরকম ভাবে যদি আমি এরকম ঘোরাই, তখন এটিকে অক্ষ ধরলে পারে, এইটে এরকম ভাবে ঘোরানোর ফলে এর শক্তিটা কেন্দ্রের দিকে টানতেছে আর ওদের টানতেছে বাইরের দিকে। তার মানে ইলেকট্রনটা যদি শক্তি বেশি হয় ছুটে চলে যাবে, যেহেতু সম পরিমাণ, সেই জন্য এরকমভাবে ঘুরতে পারে। আস্তে যদি ঘোরা ছাড় দেই তাহলে এটা এসে এখানে লেগে যাবে। সেজন্য বলা হয়েছে যে এই ইলেকট্রনগুলো, যে কয়টা ইলেকট্রন থাকবে, ইলেকট্রন তো মাইনাস চার্জযুক্ত, আর এইখানে প্রোটন যেটা ভিতরে যেটা থাকে ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ প্রোটন আর ইলেকট্রন এটা ধনাত্মক আর ঋণাত্মক। এই ধনাত্মক যে কয়টা থাকবে ইলেকট্রন,
যেমন সোডিয়ামের কথা যদি বলি আমি 11, আর এর ইলেকট্রনও থাকবে 11টি। এখন এই দুটি পরস্পর আকর্ষণ করে, তার জন্য এরকম ভাবে ঘুরতে পারে। এটা তিনি বলছেন কেন্দ্রমুখী আর কেন্দ্রমুখী দুটি বলের কথা, দুই প্রকার বলের কথা বলছেন। যাই হোক, এটা তার স্বীকার্য সমূহ। এরপরে তার সাফল্য। এই সাফল্যের ক্ষেত্রে দুইটা তিনি সাফল্যের কথা বলছেন। তার যে এই পরমাণু মডেলের যে সাফল্য, এই পরমাণু মডেলের সাফল্য, তার প্রথম সাফল্য, তিনি প্রথম যে সাফল্য কথা বলছেন, যদিও প্রথম সাফল্য 1 নম্বর সাফল্য, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের যে অস্তিত্ব আর এই যে ভর, এখানে নিউক্লিয়াসের অস্তিত্ব আর নিউক্লিয়াসের যে ভর, এই যে পুঞ্জীভূত, এটা সঠিক ধারণা দিতে তিনি সক্ষম হন 1 নম্বরে। অর্থাৎ 1 নম্বরের বিষয়টা নিউক্লিয়াসে পুঞ্জীভূত ভর এবং এর যে অস্তিত্ব, এটা সঠিক ধারণা দিতে রাদারফোর্ড সক্ষম হন। 2 নম্বরের যে সাফল্য তার ছিল, সেটা পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে একটা ধারণা দিতে সক্ষম হন। এখন ত্রিমাত্রিক ধারণা দিতে যে সক্ষম, ত্রিমাত্রিক যে গঠন, এই গঠন সম্পর্কে ধারণা দিতে তিনি সক্ষম হন। এখন ত্রিমাত্রিক গঠনটা কীরকম? ত্রিমাত্রিক গঠন যেমন মনে করো যে এইখানে যদি একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করি, দেখো এরকমভাবে এখানে নিউক্লিয়াসের কথা আমি বললাম। এখন ত্রিমাত্রিক জিনিসটা কি? তোমরা জানো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা টান দিলে একটা মাত্রা, এটা ত্রিমাত্রিক ধারণা দিতে কিন্তু তিনি সক্ষম হন। একটা পরমাণুর ত্রিমাত্রিক ধারণা দিতে সক্ষম, একটা নিয়ে একটা মাত্রা প্রকাশ করা হয়। যদি এইখানে এই মাত্রাটা এরকমভাবে, যদি আর একটা দিতে হয় এরকমভাবে চিন্তা করবো, এই ত্রিমাত্রিক মানে টানের উপর নির্ভর এটা দিতে তিনি সক্ষম হন। তৃতীয় যে সাফল্যটা, এই তৃতীয় সাফল্যটা তিনি বলছেন যে এটা ইলেকট্রন যে কয়টা থাকবে, প্রোটন সে কয়টা থাকবে, এটা সাধারণত বিদ্যুৎ নিরপেক্ষ। এই বিদ্যুৎ নিরপেক্ষ এটা জিনিসটা দেখা যায় যে কয়টা প্রোটন সে কয়টা ইলেকট্রন, যখন যে কোনো পরমাণুর ক্ষেত্রে সাধারণত যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তখন কিন্তু সেটা ইলেকট্রন আদান প্রদান করবে না, তখন তার যোজনও কিন্তু শূন্য। সেক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুতের যে বিষয়, এই চার্জ নিরপেক্ষটা সাধারণত দেখা যায় যে সোডিয়াম বা ক্লোরিন যেটাই বলো বা পটাশিয়াম যেটাই বলো, যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তখন তার চার্জ শূন্য। যখন ইলেকট্রন আদান প্রদান হবে, তখনই কিন্তু তার বিক্রিয়া অর্থাৎ বিদ্যুৎ চলবে। সাধারণত নিরপেক্ষ অর্থাৎ প্রোটন আর ইলেকট্রন যেহেতু এরকমভাবে ঘোরে, আমি যেটা তোমাদের ঘোরার কথা দেখানো হয়েছিল যে এরকমভাবে ঘোরে, ওর যত শক্তি অর্থাৎ ইলেকট্রন যে কয়টা টানতেছে, অর্থাৎ ইলেকট্রন যে কয়টা, প্রোটন সে কয়টা, সমশক্তি বজায় রেখে তারা চলছে। এই জন্য বিদ্যুৎ নিরপেক্ষ যখন অংশগ্রহণ না করবে, স্বাভাবিক অবস্থায় চার্জ শূন্য। এইটা ছিল এই তিন প্রকার সাফল্যর কথা তিনি বলছেন। এরপরে তার সীমাবদ্ধতার ক্ষেত্রে রাদারফোর্ড যে সীমাবদ্ধতা, তার প্রথম যে বিষয়টা ছিল, এই সীমাবদ্ধতার বিষয়ের প্রথম যে বিষয়টা, সেই প্রথম বিষয়টা তিনি এটাকে সৌরজগতের সাথে তুলনা করছেন। সূর্যকে কেন্দ্রকে গ্রহ নক্ষত্রগুলো ঘোরে, ঠিক এটাও এরকমভাবে ঘোরে। এইখানে একটা ব্যর্থতার কথা আছে। ব্যর্থতার কথা কি? যে সূর্য আর গ্রহ নক্ষত্র এটা মহাকর্ষ নিয়ম অনুসারে তারা পরস্পরকে আকর্ষণ করে। মানে হচ্ছে মহাকর্ষীয় যে সূত্র, এইখানে দুইটা বল তোমরা জানো
যে M1 M2 এরা পরস্পরকে আকর্ষণ করে। এখানে M বলে যদি ক্রিয়া করে D ধ্রুবতে, তোমরা এই সূত্রটা পড়ছো, এইখানে এই বলে পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু এইখানে দেখা গেছে যে এই ইলেকট্রনটা হলো ঋণাত্মক, আর এইখানে যে প্রোটন এটা কিন্তু ধনাত্মক, অর্থাৎ প্লাস, এখানে কিন্তু প্লাস। দেখে এরা পরস্পরকে কি করে, এই ঋণাত্মক চার্জ আর ধনাত্মক চার্জ এরা পরস্পরকে কি করে, পরস্পরকে আকর্ষণ করে পরস্পরকে। এখন এই প্লাস আর মাইনাস এটা পরস্পরকে আকর্ষণ করে। প্রশ্ন হইতেছে যে এইখানে এই মাইনাস ইলেকট্রন, এটাও মাইনাস, ইলেকট্রন যখন মাইনাস থাকবে দুইটা, তখন এই মাইনাস ইলেকট্রন কিন্তু বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। সেক্ষেত্রে এইখানে কিন্তু ইলেকট্রন বিকর্ষণ করবে, আর এরা পরস্পরকে আকর্ষণ করবে। এখানে আরেকটা বিষয় যে এদের মধ্যে কিন্তু কোনো চার্জ নাই, চার্জের কথা নাই, কিন্তু এইখানে কিন্তু চার্জ আছে, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে। এইখানে এটা প্লাসের সাথে এই মাইনাস আকর্ষণ করে ঠিক, কিন্তু ইলেকট্রন তো দুটোই মাইনাস, ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে। এইখানে এটা রাদারফোর্ডের ত্রুটি, 1 নাম্বার ত্রুটি। 2 নাম্বার ত্রুটি, এইখানে যে মডেল অর্থাৎ যে সংখ্যা অর্থাৎ ঘূর্ণনের যে কক্ষপথ, যদি এখানে কক্ষপথের কথা পরে বলা হয়েছে, তোমরাও যখন নিলস বোরের কথা পড়বা, পরবর্তী এই মডেলগুলোর কথা তোমরা আলোচনা করবা, তখন এই কথাটা তোমরা আরও ব্যাপকভাবে জানতে পারবা। এই যে কক্ষপথ, এই কক্ষপথের আকৃতি কিন্তু রাদারফোর্ড বলে নাই, এটা তার একটা ব্যর্থতা। 2 নাম্বার, এইটি সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারে নাই। যেমন কক্ষপথ, যখন তুমি নিলস বোরের কক্ষপথ পড়বা, এখানে কে সেল, কে এল, এম, এন, এই সেলগুলো পাবা, কে সেল, এল সেল, এম সেল, এই সেলগুলো পরবর্তীতে পাবা। ওরা কিন্তু এরকম কোনো ধারণা সে দেয় নাই। বা আরেকটা কথা যে 3 নম্বর যে বিষয়টা, যে রাদারফোর্ড এখানে যে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে, ম্যাক্সওয়েলের যে তথ্য, সেই তথ্য অনুসারে, যেমন তোমরা কয়েলের কথা তোমরা জানো, কয়েলের কথা তোমরা জানো যে কয়েল যদি এরকমভাবে ঘোরে, এরকমভাবে ঘুরতে ঘুরতে দেখা যায় যে এরকমভাবে ঘুরতে 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 যদি এই দিকে ঘোরে, এরকম এইখান থেকে আগুন ধরালে পারে, এরকমভাবে পুড়তে 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 কিন্তু এরকমভাবে আসে এইখানে এসে শেষ হয়ে যাবে। কিন্তু ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে, যেহেতু এইখানে এটা কিন্তু একটা ভেক্টর রাশি যখন হয়, ভেক্টর রাশি যখন দিক পরিবর্তন করে, তখন কিন্তু মানের পরিবর্তন হয়ে যায়। যেমন মানের পরিবর্তনটা কীরকম হয়ে যায়, এইখানে যদি এটাকে আমরা ভেক্টর রাশি চিন্তা করি, এইখানে ভেক্টর এটা চিন্তা করি, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব আর এইটার দূরত্ব যদি সমান, ভেক্টরের মান যদি ঠিক হয়েও থাকে, কিন্তু এইটার মান এইখান থেকে এইটুকুর মান যদি আমি এই পর্যন্ত অঙ্কন করি, তখন কিন্তু এইটার মান আর এটার মান সমান হবে না, অর্থাৎ এই অংশ আর এই অংশ, এখান থেকে এর দূরত্ব আর এর দূরত্ব কিন্তু সমান হবে না। সেজন্য ভেক্টর রাশি যদি দিক পরিবর্তন করা হয়, মানে কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে এরকমভাবে যেতে 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 এই যে এখানে যেতে শক্তি বিকিরণ করতে করতে এক সময় দেখা যাবে যে এই শেষে আসে এই নিউক্লিয়াসের আর অস্তিত্ব থাকবে না। তখন রাদারফোর্ডের যে মডেল, এই মডেল কিন্তু বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানেও কিন্তু রাদারফোর্ডের একটা ব্যর্থতার কথা বলা হয়েছে। তা আমি কয়েল দিয়ে তোমাদের এটা বললাম, কয়েল যেটা যখন মশার যে কয়েলটা, এই কয়েলের কথা যখন তুমি চিন্তা করবা, তখনই কিন্তু তুমি সহজে এটা বুঝতে পারবা। এখানে রাদারফোর্ডের আরেকটা কথা বলা হয়েছে যে বর্ণালীর কথা। সাধারণত বর্ণালীর যে বিষয়টা দেখা যায় যে বর্ণালীর বিষয় সঠিকভাবে রাদারফোর্ড ঠিক করতে পারেনি, নির্ণয় করতে পারেনি, সঠিক কোনো তথ্য দিতে পারেনি। দেখা যায় বর্ণালীর ক্ষেত্রে যে উজ্জ্বল আলো হয়, রাদারফোর্ডের তথ্য অনুসারে কিন্তু উজ্জ্বল আলো দেয় না। এটাও একটা তার ত্রুটি বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, এগুলো রাদারফোর্ডের ত্রুটিগুলোর কথা বলা হয়েছিল। যাই হোক, আমার মনে হয় তোমরা যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা বুঝতে সক্ষম হয়েছো।
তোমরা এই বিষয় আমি আবার একটু এই মডেলগুলো সম্পর্কে আমি যে যে বিষয়গুলো বলছি আমি আংশিক অল্প একটু বলি। দেখো যে তোমরা রাদারফোর্ডের মডেল যেটা সোলার সিস্টেম অ্যাটম মডেল, এটা তোমরা ওই ইসের আলফা কণিকা পার্টিকেল দ্বারা পরীক্ষা করা হয়েছিল যে বিষয়টি, সেটা তোমাদের আগে আমি উপস্থাপন করছি। তার বিষয় থেকে তথ্য যেগুলো পাইছি স্বীকার্য, সেই স্বীকার্য থেকে সাফল্যর কথা আমি 3টা বলছি তোমাদের। আর সীমাবদ্ধতার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সবচেয়ে বড় যে বিষয়টা যে ওই সৌরজগতের যে বিষয়, সেই সৌরজগতের বিষয় এখানে কোনো চার্জ নেই, আর এখানে কিন্তু চার্জ আছে। এখানে ইলেকট্রনগুলো সাধারণত বিকর্ষণ করে, আর ইলেকট্রন আর প্রোটন এটা আকর্ষণ করে। এখানে চার্জের জন্য সাধারণত এটা একটা রাদারফোর্ডের ত্রুটি ছিল। আর এর ইসে যে কক্ষপথ যেটা পরবর্তীতে হয়েছে, এই কক্ষপথের সঠিক ধারণা আকার দিতে পারে নাই। তারপরও লাস্টে যার একটা বিষয় ছিল যে বেশি সংখ্যক যে পারমাণবিক সংখ্যা বেশি সংখ্যক বিশিষ্ট যে মৌলগুলো, এই মৌলগুলো কীভাবে কক্ষপথ তৈরি হবে এটাও কিন্তু সে রাদারফোর্ড দিতে পারেনি। যাই হোক, তোমরা আমার মনে হয় বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।